আচ্ছা, তাহলে লাস্ট ক্লাস অবধি আমরা কি পড়লাম? লাস্ট ক্লাস অবধি আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল এবং তার রিলেটেড নিউমেরিক্যাল গুলো দেখলাম। এবার বললাম যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডি ব্রগলির যে ডুয়াল নেচার মানে দ্বৈত সত্তা যেটা ছিল ওগুলোকে কনসিডার করে আমাদের একটা নতুন ধরনের মেকানিক্স এর কথা ভাবতে হবে, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ওই জিনিসপত্রগুলো আলোচনা করা যায় না। নতুন যে মেকানিক্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি? নতুন যে মেকানিক্সটা দিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে কি পড়বো? কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম। তাহলে নিউটনের গতিসূত্র মানে ক্লাসিক্যাল যে মেকানিক্স ছিল সেই ক্লাসিক্যাল মেকানিক্সের ইলেকট্রনের যে কণা ধর্ম এইসব সমস্ত যেগুলো আগে আলোচনা করা হলো ওগুলো দিয়ে আলোচনা করলে ইলেকট্রনকে সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। ঠিক আছে? কারণ প্রবলেমটা কোথায়? প্রত্যেকের কি যে দ্বৈত আচরণ রয়েছে সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে, আর সেকেন্ড হচ্ছে অনিশ্চয়তা নীতি। এই দুটোকে আমাকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এই দুটোকে কনসিডারেশনের মধ্যে না রাখলে একটা ইলেকট্রনের ট্রু ইমেজ আমরা বুঝতে পারবো না। এই দুটো বিষয়কে আমরা যে নতুন টাইপের মেকানিক্সে একসাথে কনসিডার করলাম সেটাই হচ্ছে তোর কোয়ান্টাম মেকানিক্স বা ওয়েভ মেকানিক্স নামে পরিচিত। ঠিক আছে? এবার পরের লাইনে কি লিখেছে? কোয়ান্টাম মেকানিক্স। পরের লাইনে কি লিখেছে? কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে এক ধরনের তাত্ত্বিক বিজ্ঞান, মানে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, যেখানে আণুবীক্ষণিক সাবঅ্যাটমিক পার্টিকেলের কণাসমূহের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? দৃশ্যমান বস্তু তথা বড় আকারের বস্তুসমূহের ক্ষেত্রে কোয়ান্টাম বলবিদ্যা প্রয়োগ করে প্রাপ্ত ফলসমূহ সনাতন বলবিদ্যা ইন দা সেন্স ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে প্রাপ্ত যে ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স কাজে লাগালে মানে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেখানে ফিজিক্সের ক্লাসিক্যাল মেকানিক্সের ল লাগালে যা ফল পাচ্ছি, কোয়ান্টাম সাবঅ্যাটমিক পার্টিকেলকে কোয়ান্টাম মেকানিক্স লাগালে আমরা সামঞ্জস্যপূর্ণ ডেটা পাচ্ছি। এবং কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু সম্পূর্ণটা একটা থিওরিটিক্যাল সায়েন্স হচ্ছে ব্যাপার। এবার হাইজেনবার্গ এবং শ্রডিঙ্গার নিজের মতো স্বতন্ত্রভাবে মোটামুটি ওই 1926-27 দিকে ইন্ডিভিজুয়ালি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কি বলবো কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করলো বা কোয়ান্টাম মেকানিক্স তৈরি করলো, যা বলবি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল কোয়ান্টাম মেকানিক্স তৈরি করতে, বিকাশে আর কি। নতুন করে মানে নতুন যে থিওরিটা আসছে সেগুলোকে নিয়ে নতুন মেকানিক্স আনতে হেল্প করেছিল। যে এইটার উপর নির্ভর করে যে নতুন আমরা ইলেকট্রনের মডেল পেলাম সেটাকে আমরা ওয়েভ মেকানিক্যাল মডেল বলছি। এবার শ্রডিঙ্গারের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে, আমি বইয়ে মার্ক করে করে বলছি আমরা কোন দিকে যেতে চল, কি বিষয়পত্র পড়তে চলেছি তাই আমি বইয়ে মার্ক করে করে বলছি, আমি একবারে বলে দিলেও হতো, পরে তো এই বইটাকে রেফারেন্স হিসাবে নিবি, সেজন্যই। এবার শ্রডিঙ্গারের যে ওয়েভ ইকুয়েশন 1926, যে পরমাণুতে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান জানার জন্য, এবার ইলেকট্রনটাকে কি বললাম, ইলেকট্রনের পজিশন মোমেন্টাম আমরা এক্স্যাক্টলি মাপতে পারবো না, হাইজেনবার্গ বলল কতটা অনিশ্চয়তা আসবে সেই জিনিসপত্র বলা হলো। এবার শ্রডিঙ্গার বললো তাহলে ইলেকট্রনটাকে এক্স্যাক্টলি তো মাপতে পারবো না, তাহলে কোন জায়গার মধ্যে ইলেকট্রনটা মোস্ট প্রবাবলি থাকতে পারে, এক্স্যাক্ট পজিশন বলতে পারছি না, ধর ইলেকট্রনটা এখানে 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 থাকতে পারে, তাহলে এরকম একটা রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে ইলেকট্রনটা কোথাও না কোথাও আছে, তাহলে একটা সম্ভাব্য জায়গা খুঁজবো যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম, সেখানের জন্য একটা ওয়েভ ইকুয়েশন দিল। ঠিক আছে? তিনি কি করলো, একটা ওয়েভ ইকুয়েশন দিল। এরকম টাইপের ইকুয়েশনটা দেখতে হয়, এত বড় ইকুয়েশন নিয়ে কিছু ভাবতে হবে না, এই ইকুয়েশনটাকে ছোট্ট করে এইচ সাই ইকুয়াল টু ই সাই আকারে লেখা যায়। তো আমাদের শ্রডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন কিভাবে এলো, তার কিভাবে সলভ কি না এসব সম্বন্ধে কোশ্চেন জানতে চাইবে না, কারণ এটা আমাদের হায়ার টপিকের ক্লাস, মানে হায়ার ক্লাসে গিয়ে পড়বি, মানে এইচএস এর পর যখন পড়বি তখন এসব নিয়ে একটু আলোচনা হবে। বিটেক যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাস তখন তোদের কেমিস্ট্রি পার্টে বা ফিজিক্সের পার্টে শ্রডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন আসবে, মানে ফিজিক্সের পার্টে বা ম্যাথামেটিক্যাল পার্টে কি করে আসছে, তখন কোয়ান্টাম মেকানিক্স আলাদা করে পড়তে হয়, তো তো ফিজিক্সের পার্টে পড়ছে, তুই বলি কেমিস্ট্রিতেও তো পড়ছি, হ্যাঁ মানে পার্টিকেল ফিজিক্স মানে সাবঅ্যাটমিক পার্টিকেল নিয়ে আলোচনা করছে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে ডিফারেন্সিয়েশনের কোনো জায়গা নেই। যাই হোক, তো পড়বি সেগুলো আবার ভবিষ্যতে, এই ক্লাসে সেটা আমাদের একটু আলোচনার বহির্ভূতই হচ্ছে, তাই এখান থেকে কোশ্চেন জানতেও চাইবে না, কি হচ্ছে আমি সেটা বলছি না, এ হচ্ছে ব্যাপার। এবার এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট কেন, এই ইকুয়েশনতে সলভ করলে, তাহলে শ্রডিঙ্গারের যে ওয়েভ ইকুয়েশন আছে, শ্রডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করলে এখান থেকে সমাধান করলে আমরা ই এবং সাই এই দুটো ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? ই এবং সাই এই দুটো ভ্যালু আমরা এখান থেকে পাই। ঠিক আছে? ই এবং সাই এই দুটো ভ্যালু আমরা শ্রডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করে পাই। ঠিক আছে? এবার কি হয়েছে, ই এবং সাইয়ের সলভ করলে ই এবং সাইয়ের সম্ভাব্য যে সকল মান পাওয়া যায় তার মধ্যে নির্দিষ্ট কতগুলি মানই গ্রহণযোগ্য, এর যে গ্রহণযোগ্য মানগুলি পাওয়া যায়, যে যা যা পাচ্ছি তার মধ্যে যেগুলো গ্রহণযোগ্য সেইগুলো কি বোঝায়,
একটা পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের বিভিন্ন শক্তি স্তরের কোয়ান্টাইজড মানকে নির্ভর করে। এই এক একটা ই কে আমরা বলি এক একটা আইগেন ভ্যালু, আর ই এর প্রতিটি মানের জন্য যে সংশ্লিষ্ট তরঙ্গ অপেক্ষক সাই, তাহলে এই যে ওয়েভ ফাংশন রয়েছে সাই, আলাদা আলাদা ই ভ্যালুর জন্য সাইয়ের একটা করে মান পাওয়া যায়। এই সাই সকল মানকে বলা হয় আইগেন ফাংশন। তাহলে এই সাই বাকি সাইয়ের বিভিন্ন প্রপার্টি বলেছে, ম্যাথামেটিক্যাল ফাংশন বলেছে, ওইসব নিয়ে আমার দরকার নেই। আমার এটা বুঝতে হবে তাহলে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করে আমরা ই পেলাম এবং সাই পেলাম। ই এর বিভিন্ন ভ্যালু আছে, তার মধ্যে কিছু কিছু ভ্যালু গ্রহণযোগ্য, কোনগুলো ভ্যালু পাই কোনগুলো গ্রহণযোগ্য সেগুলো তো সলভ করে বুঝতে হবে, লাগছে না, জাস্ট এটুকু জানলেই হবে। আবার প্রতিটা ইন্ডিভিজুয়াল ই এর মানের জন্য গুলো আইগেন ভ্যালুজ, ওই আইগেন ভ্যালুজ এর জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সাই ফাংশন রয়েছে, সাই ফাংশনের ভ্যালু পাওয়া যায়, যেগুলো হচ্ছে আইগেন ফাংশনস। এবার এই সাই জিনিসটা কি, এটাই আমার ইম্পর্টেন্ট। সাই জিনিসটা কি সেটা বুঝতে হবে, কারণ পরীক্ষাতে কোশ্চেন আসবে যে সাই এবং সাই স্কোয়ারের তাৎপর্য লেখো, তো ইনিশিয়াল ফেজে গেলে ইম্পর্টেন্ট। তাহলে তরঙ্গ অপেক্ষক সাই এর তাৎপর্য, এটা ইম্পর্টেন্ট। তরঙ্গ অপেক্ষক সাই এর কি ইম্পর্টেন্স সেটা আসবে, তাহলে এটা পরীক্ষাতে 2 নম্বরে কোশ্চেন আসতে পারে। তাহলে কি বলছে, তরঙ্গ অপেক্ষক সাই নিউক্লিয়াসের বাইরে ওর শক্তি স্তরের অন্তর্গত। সাই ওর শক্তি স্তর মানে একটু আগে বুঝলাম না, শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করলে ই পাবো, ই এর কিছু গ্রহণযোগ্য ভ্যালু রয়েছে, সেই প্রতিটা গ্রহণযোগ্য মান মানে ইলেকট্রনের এনার্জিটা কোয়ান্টাইজ, ওই পার্টিকুলার এক একটা ই এর জন্য এক একটা করে সাই রয়েছে। তাহলে ওই সাইটা যে ইলেকট্রনের যে শক্তি স্তরের সাথে সম্পর্কযুক্ত, সেই শক্তি স্তরের অন্তর্গত কোনো বিন্দুতে ইলেকট্রনের তরঙ্গের বিস্তারকে প্রকাশ করে, কতটা বিস্তার অ্যামপ্লিটিউড সেটাকে প্রকাশ করে। সাইয়ের মান নির্ভর করে পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের অবস্থানজনিত ত্রিমাত্রিক স্থানাঙ্কের উপর। কোথায় আছে, এই স্থানাঙ্কের উপর নির্ভর করে সাইয়ের মান কোনো বিন্দুতে ধনাত্মক আবার কোনো বিন্দুতে ঋণাত্মক হতে পারে, এই হচ্ছে ব্যাপার। সাইয়ের কোনো ভৌত আলাদা করে তাৎপর্য নেই, মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স কিছু নেই। পরমাণু মধ্যস্থ কোনো ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক সাইকে পারমাণবিক কক্ষক বলা হয়, এবং ইলেকট্রন যে নির্দিষ্ট শক্তিস্তরে থাকে সেই শক্তিস্তরে সংশ্লিষ্ট তরঙ্গ অপেক্ষক থেকে ওই ইলেকট্রন সম্পর্কিত সব তথ্য পাওয়া যায়। এবার ধীরে ধীরে আমি সাই স্কোয়ার এবং সাইয়ের তাৎপর্যটা আমি বইয়ে মার্ক করে দিলাম, 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, সেজন্য মার্ক করে দিলাম কি বলতে চেয়েছে। সাই স্কোয়ারটা বলি, তারপরে আমি বিষয়টা ফিজিক্যালি কি হচ্ছে, কারণ সাইয়ের ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই। সাই বলছে কোনো একটা কোনো একটা পার্টিকুলার সাই নিলাম, কোনো একটা ইলেকট্রনের তার একটা এনার্জি লেভেল রয়েছে, ওই এনার্জি লেভেলে পার্টিকুলার কোনো একটা পয়েন্টে, কোনো একটা বিন্দুতে ওই ইলেকট্রনটা কতটা পরিমাণ রয়েছে বা ওখানে পাওয়ার প্রবাবিলিটিটাকেই এটা বোঝায়। এবার শুধু সাইয়ের কোনো সিগনিফিকেন্স নেই, ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, আমাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে সাই স্কোয়ার। তাহলে সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য, এটা মোর ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি আদতে কোনো একটা কোশ্চেন দেয় 2 নম্বরে, দেবে এটা সাই স্কোয়ারের তাৎপর্য। তাহলে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের মূল উদ্দেশ্য হলো নিউক্লিয়াসের বাইরে, অবশ্যই ইলেকট্রনটা তো নিউক্লিয়াসে নেই, নিউক্লিয়াসের বাইরে ওই সাইটার একটা করসপন্ডিং এনার্জি ভ্যালু রয়েছে, তাহলে ওই সার্টেন এনার্জি লেভেলে, তাহলে কিন্তু ওর শক্তি স্তরের অন্তর্গত, তাহলে ওই যে সাইটা নিয়ে আলোচনা করছি তার একটা সার্টেন এনার্জি লেভেল রয়েছে, বললাম আলাদা আলাদা ই এর জন্য আলাদা আলাদা সাই ভ্যালু রয়েছে। অঞ্চলে ত্রিমাত্রিক অঞ্চলে, এই ওয়ার্ডটা লিখতে হবে, 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্যতা নির্ণয়। প্রথম লাইনটা ভালোভাবে লিখতে হবে, কোনো ওয়ার্ড যেন বাদ না যায়। নিউক্লিয়াসের বাইরে অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে না, কিন্তু ওই শক্তি স্তরের, ওর শক্তি স্তরের অন্তর্গত, দ্যাট মিনস ওই এনার্জি লেভেলেই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্যতা নির্ণয়, এইটা হচ্ছে সাই স্কোয়ারের কাজ। আমি আরো ডিটেলে যাচ্ছি, একটু বাদে বোর্ড অ্যাপে যাবো, আমি ডিটেলে বলবো, আমি বইয়ে মার্ক করে দিচ্ছি আগে। পরীক্ষাতে তো অ্যান্সারটা লিখতে হবে, কতটা অ্যান্সার লিখবি, কোন ওয়ার্ডগুলো যেন বাদ না যায়, আমি মার্ক করে দিচ্ছি, বোঝায়। এবার এই কথাটা বলছে সাই অপেক্ষা সাই স্কোয়ার অধিক উপযোগী, কারণ এগুলো তো ওয়েভ, কারণ এগুলো তো ওয়েভ ফাংশন প্রতিটা ইলেকট্রনের জন্য। যদি আমি যদি ওয়েভের কথা বলি তাহলে কি আসে, ওয়েভের কথা বললে কোন একটা ওয়েভের কথা আমি যদি নিই, সাই ধর এরকম, এটা পজিটিভ এটা নেগেটিভ, এরভাবে বলি। যদি আমি এখন সাই স্কোয়ার নিই, নেগেটিভ পার্ট গুলো আমার কোথায় চলে আসবে, পজিটিভ পার্টে উঠে চলে আসবে। দিস ইজ ইওর সাই স্কোয়ার আমি যদি বলতে চাই, দিস ইজ ইওর সাই আমি যদি বলি। যদি আলাদা আলাদা অরবিটালের জন্য সাই এর ভ্যালু আলাদা আলাদা আসবে। যদি আমি 2s এর কথা বলি, এইরকম টাইপের একটা গ্রাফ আসবে সাই এর সাথে। যদি আমি সাই স্কোয়ারের গ্রাফটা নিই, এই গ্রাফটাই নেগেটিভ পার্টটা পজিটিভে উঠে চলে আসবে। তাহলে এই যে
পজিটিভ নেগেটিভ পার্টে ভ্যালু আসছে, এটা উপর দিকে উঠে চলে আসছে। যদি আমি 1s অরবিটাল এসব বলবো তার গ্রাফটা টানি, সিম্পল টার্মে বলতে গেলে এটা সাই স্কোয়ারটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। কেন সাই স্কোয়ারটা মোর ইম্পর্টেন্ট? কারণ ও নেগেটিভ পার্টটাকে পজিটিভ পার্টে কনভার্ট করে দিচ্ছে। হ্যাঁ, মোর বেশি উপযোগী, কারণ কোনো বিন্দুতে সাইয়ের ভ্যালু, এক সেকেন্ড, কোনো বিন্দুতে সাইয়ের ভ্যালুর মান ধনাত্মক বা ঋণাত্মক, সাইয়ের মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, সাই স্কোয়ার সর্বদা ধনাত্মক হয়। একটু আগেই বললাম স্কোয়ার যেহেতু নিচ্ছি নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। প্রকৃতপক্ষে সাই স্কোয়ার একটি সম্ভাব্যতা কারক, মানে প্রবাবিলিটি ফ্যাক্টর নিউক্লিয়াসের বাইরে, কিন্তু ওর শক্তি স্তরের অন্তর্গত। এই ওয়ার্ডটা বারবার ইউজ করেছে দেখেছিস, কারণ আলাদা নিউক্লিয়াসের বাইরে থাকবে কিন্তু ওই শক্তি স্তরের অন্তর্গত একটি ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাব্যতা সাই স্কোয়ারের মাধ্যমে প্রকাশিত হয়। ঠিক আছে, প্রথম লাইন আর এই লাইনটা ওই একই লাইন, এক প্রকার বলা হলো, বলতে পারিস তুই হলো উপরের লাইনে লাইনে তফাৎ কোথায়, একই লাইন হলো। তাহলে সাই স্কোয়ার সম্পর্কিত এই ব্যাখ্যাটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ অনিশ্চয়তা এবং সম্ভাব্যতা পরস্পরের পরিপূরক। কারণ অনিশ্চয়তা, আমি বলতে পারছি না যে এক্স্যাক্টলি বলতে পারছি না যে ওটা হবেই, আমি বলছি ওই জিনিসটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দ্যাট মিনস হতেও পারে নাও পারে, মানে অনিশ্চয়তা পরিপূরক। নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই ত্রিমাত্রিক অঞ্চলকে আমরা কক্ষক বা অরবিটাল বলি। তাহলে পরীক্ষাতে অ্যান্সার জানতে চাইলে কি লিখবি? অ্যান্সার জানতে চাইলে লিখবি এটা, শ্রোডিঙ্গারের তরঙ্গ অপেক্ষকের মূল উদ্দেশ্য হলো এটা, এই লাইনটা লিখলি। এবার তারপরে কি লিখলি? নিউক্লিয়াসের বাইরে কিন্তু ওর শক্তি স্তরের অন্তর্গত সাই স্কোয়ারকে প্রকাশিত হয়। এবার লাস্ট লাইনটা লিখে দিলি, নিউক্লিয়াসের চারপাশে এটাকেই আমরা বলি অরবিটাল। যদি 2 নাম্বার দেয়, এই এতটা লিখলেই মোর দ্যান এনাফ। এবার তুই যদি চাস আমি গোটাটাই লিখবো, লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার আমি ব্যাপারটাই আসি, যেটা বললাম না আমি একটু ভালো করে বলে দেবো বোর্ডে, আমি জাস্ট পরীক্ষাতে অ্যান্সারটা লেখার মতো করে আমি এখানে বলে দিলাম এই জিনিসটা লিখবি। এবার এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। বোরের থিওরির সাথে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের আমরা এখন তফাৎটা কি বুঝবো? বোরের থিওরিতে বোর কি বললো? ইলেকট্রনগুলো সার্কুলার পাথে রোটেট করছে, এখানে নিউক্লিয়াসটা রয়েছে, ঠিক আছে, আর এখানে কোনো একটা ইলেকট্রন রয়েছে। তাহলে নিউক্লিয়াস থেকে এর যে পজিশন, এটা ধর ফার্স্ট অরবিট r1 বললাম ফিক্স, এবং এর যে এনার্জিটা E1 ফিক্স। যদি হাইড্রোজেন বলি আমরা জানি -2176 ইন্টু 10⁻⁻21 জুল, এটা পার অ্যাটমে, এখানে ফিক্স। তাহলে এনার্জি ফিক্স, এনার্জি কোয়ান্টাইজড। এর r1 এর ভ্যালুটাও আমরা জানি 0.529 অ্যামস্ট্রং, ভেলোসিটির ভ্যালু আমরা বার করতে পারবো, এবং আমরা mvr ইকুয়াল টু nh/2π, এবার n এর ভ্যালু 1 বসিয়ে দেবো এখানে, মানে h/2π এর সাথে সমান হবে। তাহলে মোমেন্টামটাও আমি এক্স্যাক্টলি মেপে ফেলছি, বোরের থিওরি অনুযায়ী সব এক্স্যাক্টলি বলে দিচ্ছি ইলেকট্রনটা। হাইজেনবার্গের আনসাইন্ড প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করছে, ইলেকট্রনের পজিশন বা মোমেন্টাম কোনোটাকেই আমরা সঠিকভাবে মাপতে পারবো না, অনিশ্চয়তা আসছে। বোরের থিওরি অনুযায়ী সব মেপে ফেলছি। তাহলে বোর বলছে সার্টেন এনার্জি সার্টেন রেডিয়াসের অরবিটে ইলেকট্রনটা আছে এবং সে সার্কুলার পাথে রোটেট করছে। তাহলে আমরা এর আগে যে কনসেপ্ট ছিল এইটাকে আমরা বলছিলাম অরবিট। অরবিট মানে হচ্ছে ফিক্সড রেডিয়াস, ফিক্সড এনার্জির একটা এনার্জি লেভেল, যেখানে ইলেকট্রনটা সার্কুলার পাথে রয়েছে, এটা হচ্ছে অরবিটের কনসেপ্ট, কক্ষপথ বাংলায় বললে। এবার কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বলছে ইলেকট্রনের পজিশন আর মোমেন্টাম আমরা তো এক্স্যাক্টলি মাপতে পারবো না, তাহলে আমাদের তো এরকম ফিক্সড এনার্জির সার্কুলার পাথের কথা বললে হবে না, তাহলে তুমি ইলেকট্রনের পজিশন মোমেন্টাম এক্স্যাক্টলি বলে ফেলছি। তাহলে আমাদের এখন প্রবাবিলিস্টিক ইমেজ আনতে হবে বা সম্ভাবনা ধারণা নিয়ে আসতে হবে। সম্ভাবনা ধারণাটা আমরা কি করে পাচ্ছি? ইলেকট্রনকে তো আমরা ভাবে চোখে দেখতে পাচ্ছি না, তাহলে কাকে কাজে লাগালাম? শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন কাজে লাগালাম, সলভ করলাম, ই পেলাম, ই এর জন্য সাই ভ্যালু পেলাম, সাই এর সাই স্কোয়ার করলাম। তাহলে সাই স্কোয়ার বলে দিচ্ছে যদি আমার থাকে নিউক্লিয়াস, সাই স্কোয়ার বলে দিচ্ছে এই হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে সেন্টার করে ওই সার্টেন এনার্জি লেভেলে, কারণ ওই সাই ফাংশনটার একটা আমার কি রয়েছে, এনার্জি ভ্যালু রয়েছে, ই ভ্যালু, আইগেন ভ্যালুজ রয়েছে, ওই সাই মানে আইগেন অপারেটরটার একটা আইগেন ভ্যালু রয়েছে। তাহলে ওই শক্তি স্তরেই নিউক্লিয়াসের বাইরে, এটা নিউক্লিয়াস, তার বাইরে একটা ত্রিমাত্রিক অঞ্চল, 3 ডাইমেনশনাল স্পেস, যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে এই জায়গাতে আমি এটাকে এভাবে কালার করলাম, একটা রিজিয়ন, এভাবে আমি রিজিয়নটাকে এরকম করে মার্ক করে দিলাম, একটা রিজিয়ন, যে রিজিয়নে ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলছি কিন্তু, হ্যাঁ 100% বলিনি, ম্যাক্সিমাম। কোয়ান্টাম মেকানিক্যাল মডেলগুলো এরকমই বিজায়ার,
আমি 100% ট্রুলি কোনো কথা বলতে পারবো না, একটা প্রবাবিলিস্টিক আলোচনা করতে হবে। তাহলে এরকম একটা সার্কুলার পাথ, সার্কুলার 2D তে এঁকেছি বলে সার্কুলার, 3D তে ভাবলে এরকম একটা কি বলবো, স্ফেরিক্যাল রিজিয়ন, যে স্ফেরিক্যাল রিজিয়ন বরাবর ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে এই স্ফেরিক্যাল রিজিয়নের যে কোনো জায়গাতে ইলেকট্রনটা থাকতে পারে, আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। তাহলে আমাদের ফিক্সড এনার্জি ফিক্সড রেডিয়াসের যে বোরের থিওরি অনুযায়ী আমরা যে অরবিটের কনসেপ্ট পড়লাম, এই অরবিটের কনসেপ্টটাকে আমাদের এখন ভুলে গেলে হবে না, নিউমেরিক্যাল আসবে, সেই ভুলে যেতে বলছি না। আমাদের এখন কি আদতে অ্যাটমের পিকচারে কি এরকম অরবিটের কনসেপ্টের জায়গায় আমাদের এখন কি কনসেপ্ট এলো, নিউক্লিয়াসের আশেপাশে 3 ডাইমেনশনাল স্পেসে একটা প্রবাবিলিস্টিক রিজিয়নের কনসেপ্ট এলো, যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে সার্কুলার পাথের বদলে প্রবাবিলিস্টিক একটা রিজিয়ন এলো যেখানে ইলেকট্রনকে পাবো। এই যে বরাবর ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম এই রিজিয়ন বরাবর, সেই রিজিয়ন বরাবরই আমি একটা বাউন্ডারি টেনে দিলাম, সেই রিজিয়ন বরাবরই আমি এরকম করে একটা বাউন্ডারি টেনে দিলাম। এরকম করে বাউন্ডারিটা টেনে দেওয়ার ফলে এই রিজিয়নটা বরাবর আমি ধর বাউন্ডারিটা টানছি, এই রিজিয়নটা বরাবর বাউন্ডারিটা টেনে দেওয়ার ফলে আমি একটা স্ফেরিক্যাল রিজিয়ন পেলাম। এটাকেই আমরা এখন বলবো কি, অরবাইটাল। অরবাইটাল। এবার 3 ডাইমেনশনাল স্পেসে নিউক্লিয়াসকে ঘিরে কতটা রিজিয়ন জুড়ে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটিটা থাকবে, সেটাই শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করার পর সাই স্কোয়ার বা সাই তোকে বলে দিচ্ছে। এবার সাই স্কোয়ারের ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সাইয়ের ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, সাইটা সলভ করলে এরকম একটা রিজিয়ন আসে। আমি একটা বোঝানোর জন্য স্ফেরিক্যাল রিজিয়ন নিয়েই চললাম, এবার রিজিয়ন গুলো আলাদা ধরনের বিভিন্ন ধরনের চেঞ্জ হবে। যাক, এই ছিল কনসেপ্ট, কোয়ান্টাম মেকানিক্যালের স্টার্টিং কনসেপ্টটা বললে এটা। এবার আমরা ধীরে ধীরে আরো একটু বেটার জায়গার দিকে এগিয়ে। তাহলে ইনিশিয়াল কোয়ান্টাম মেকানিক্যালের এইটুকু মোটামুটি বুঝলেই হবে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হাইজেনবার্গের আনসারটি প্রিন্সিপাল এলো, বললো ইলেকট্রনের পজিশন মোমেন্টটা এক্স্যাক্টলি মাপতে পারবো না, বোরের থিওরিকে কন্ট্রাডিক্ট করলো, শ্রোডিঙ্গার তার ওয়েভ ইকুয়েশন দিল, সেখান থেকে ই এবং সাই এর ভ্যালু পেলাম, সাই স্কোয়ার করলাম, সাই স্কোয়ার বলে দিল নিউক্লিয়াসের আশেপাশে এই সার্টেন একটা রিজিয়ন, যে রিজিয়নে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম। এই রিজিয়নে কোথাও না কোথাও ইলেকট্রন আছে, এক্স্যাক্টলি ওই রিজিয়নে বলতে পারবো না কোথায় আছে, যেটা বোরের থিওরিতে সার্কুলার পাথে এক্স্যাক্টলি বলে ফেলছিলাম। এরকম একটা রিজিয়নের কনসেপ্ট আসতে হবে, যেটাকে আমরা আজ থেকে বলছি অরবাইটাল, বাংলায় কক্ষক। বোরের থিওরি থেকে যেটা পেয়েছিলাম অরবিট, ওটা হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, এবার বইয়ের নেক্সট পেজ উল্টালে এবার দেখতে পাবো কি, যে আমরা এবার কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের দিকে যাই। বৈশিষ্ট্য, শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করলে আমরা ই পাচ্ছি। তাহলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের শক্তির কোয়ান্টাইজেশন ঘটে, অর্থাৎ এক একটি পরমাণুতে ইলেকট্রনের শক্তির কয়েকটি নির্ধারিত মানই সম্ভব, ই থেকে পেয়ে যাব মানে আইগেন ভ্যালুস। দেন ইলেকট্রনের তরঙ্গধর্মী আচরণের প্রত্যক্ষ ফলস্বরূপ কোয়ান্টাইজড শক্তি স্তরের প্রকাশ ঘটে। শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করলে ই এর যে গ্রহণযোগ্য মানগুলি পাওয়া যায় সেগুলো কোয়ান্টাইজ শক্তি স্তরকে নির্ণয় করে। কারণ বললাম কোয়ান্টাম মেকানিক্সটা পুরোটাই তাত্ত্বিক বিজ্ঞান, মানে একটা থিওরিটিক্যাল সায়েন্স। থিওরিটিক্যাল সায়েন্স মানে আমাকে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন করেই বলতে হবে। তাহলে ইলেকট্রনটার এনার্জি লেভেল আমি কি করে বলবো, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করা হচ্ছে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, সেখান থেকে আমি এক একটা ইলেকট্রনের জন্য আমি এনার্জি লেভেল বার করতে পারছি। এবার অনিশ্চয়তা নীতি অনুযায়ী পরমাণুর মধ্যে ইলেকট্রনের সঠিক অবস্থান এবং সঠিক বেগ কখনোই একই সঙ্গে, সাইমালটেনাসলি ওয়ার্ডটাকে ভালো করে ইংলিশে লিখে দিয়েছে। কেন লিখেছে, বাকি ওয়ার্ডে তো ইংলিশ লেখেনি, একই সঙ্গেটাকে লিখেছে। তাহলে সাইমালটেনাসলি এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আগের দিনও বলেছিলাম একই সঙ্গে, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল লেখার সময় যে সাইমালটেনাসলি বা একই সঙ্গে ওয়ার্ডটা লিখতে হবে, কারণ তুই আজকে পজিশন কালকে মোমেন্টাম মাপলে হবে না, দুটোকে একই সঙ্গে মাপছি, নির্ণয় করা সম্ভব নয়। কাজেই পরমাণুতে ইলেকট্রনের গতিপথকে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না। বোরের থিওরিতে সেটা করে ফেলছিলাম, তাহলে সেটা হবে না। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বলছে পরমাণুর নিউক্লিয়াস বহির্ভূত অংশে কিছু বিন্দুতে ইলেকট্রনকে লভ্যতার মানে পাওয়ার সম্ভাবনার কথাই এই মডেলে বলা হয়েছে। ওই যে সার্টেন একটা প্রবাবিলিস্টিক রিজিয়ন বললাম, যে রিজিয়ন বরাবর ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম, সেই কনসেপ্ট বলা হলো। আর ওই রিজিয়নটাকেই আমরা আজ থেকে বলবো কক্ষক। বলেছি কক্ষপথ বলিনি, কক্ষক মানে অরবাইটাল। আচ্ছা, এবার পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক ওয়েভ ফাংশন সাইকেই পারমাণবিক অরবাইটাল বা পারমাণবিক কক্ষক বলা হয়। ইলেকট্রনের কোনো তরঙ্গ অপেক্ষকের সাহায্যে প্রকাশ করলে বলা হয় যে ইলেকট্রনটি সংশ্লিষ্ট অরবাইটালে আছে। ঠিক আছে, এইভাবে বলবো। পরমাণুতে উপস্থিত কোন ইলেকট্রনের জন্য শ্রোডিঙ্গারের তরঙ্গবি সমাধান করলে তার তরঙ্গ অপেক্ষক সাইয়ের বহু সংখ্যক মান পাওয়া যায়, তাই পরমাণুতে বহু সংখ্যক পারমাণবিক কক্ষক থাকে। ঠিক আছে, এটা আলাদা কথা, মানে অনেক কক্ষক পাবো, একটা সিঙ্গেল কক্ষক নয়।
ঠিক আছে। আর এখানে দেখ সাই স্কোয়ারের কথাটা আরেকবার বলেছে। এবার দেখ 5 নম্বর 6 নম্বর পয়েন্টটা আরেকবার পড়ে দিই, কারণ একটু ইম্পর্টেন্ট হবে, কারণ এখানেই আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টটা ঢুকে রয়েছে। এবং এখান থেকে তোকে এমনি 2 নম্বরের কোশ্চেন লিখতে দিতে পারে, নিউমেরিক্যাল নয়, বা এন্ট্রান্স এক্সামে গেলে তোকে স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়ে দিতে পারে, এরকম আর কি। তাহলে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক সাইটাই আমার এখন অরবাইটালের, অরবাইটালটাকে বোঝাই, সাইটাই তো বেসিক্যালি বলে, মানে সাই স্কোয়ারটা বলে দিচ্ছে যে রিজিয়ন বরাবর ইলেকট্রনটাকে পাচ্ছি। তাহলে সাই ফাংশনটাই বেসিক্যালি ওর অরবাইটাল। পরমাণুর ইলেকট্রনীয় গঠনাকৃতির ভিত্তি স্বরূপ। তাহলে ভিত্তি স্বরূপ মানে ইলেকট্রনটা কিভাবে রয়েছে সেটার বেসটা এই সাই ফাংশন থেকেই পাবো, কারণ সাই ফাংশনগুলি অরবাইটাল, আর এই অরবাইটালের মধ্যে ইলেকট্রনগুলো আছে। এক একটি কক্ষ কি ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্দিষ্ট। এই একটি কক্ষকে দুটির বেশি, এগুলো পরে পড়বো। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ভিন্ন ভিন্ন কক্ষ ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী ইলেকট্রন দ্বারা ঠিক আছে, এগুলো আমরা এক্ষুনি পড়বো। এই যে পয়েন্টগুলো বলেছে, একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, ইনক্রিজিং অর্ডারে থাকবে আউবাউ প্রিন্সিপাল, দুটোর বেশি থাকবে না পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো সব আমরা পড়বো পরে, চিন্তা নেই। অরবাইটালের জন্য একটি করে অরবাইটাল ধরা ঠিক আছে থাকে, তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। পরের পয়েন্টে আয়, 6 নম্বর পয়েন্টে আয়। ওখানে যে পয়েন্টগুলো লেখা রয়েছে সেই পয়েন্টগুলো অটোমেটিক্যালি শিখবি, তো ওগুলো এমনি জেনে যাবি, এখান থেকে আলাদা করে পড়ে জানতে হবে এমন কিছু নয়। আচ্ছা, পরমাণুর মধ্যে কোনো বিন্দুতে ইলেকট্রনকে পাওয়ার মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, বা ইলেকট্রন ঘনত্ব, এই ওয়ার্ডটা ভালো করে দেখ। ইলেকট্রন ঘনত্ব মানে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন ডেনসিটি, এটা হচ্ছে ব্যাপার। ইংলিশে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, ইলেকট্রন ডেনসিটি, কারণ আমাকে এখন একটা ক্লাউড মানে একটা সার্টেন রিজিয়নের মধ্যে ইলেকট্রনটা ছড়িয়ে রয়েছে, একটা ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন ডেনসিটির মতো ভাবতে হবে, রাদার দেন একটা পয়েন্ট চার্জ সেটার থেকে, মানে কণা ধর্ম ছেড়ে ভুলে যেতে হবে। মান ওই তরঙ্গ অপেক্ষক তার বর্গ সাই স্কোয়ারের সাথে পাওয়া যায়। পরমাণুর মধ্যে বিভিন্ন বিন্দুতে সাই স্কোয়ারের জ্ঞাত মান মানে যে মানটা আমরা পাচ্ছি থেকে বলা যায় নিউক্লিয়াসের বহির্ভূত কোনো অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা ইলেকট্রন ঘনত্বের মান সর্বাধিক। সাই স্কোয়ারকে এই জন্য আমরা প্রবাবিলিটি ডেন্সিটি বা সম্ভাবনা ঘনত্ব বলবো। ঠিক আছে। আর সাইটা কি বোঝায়? সাইটা ইলেকট্রনের সম্ভাবনা বিস্তার মানে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডটাকে বোঝায়। ওই একই কথা আবার একবার লিখেছে। এবার আমরা এসব করা হয়ে গেল, এবার আমাদের এসব স্টেটমেন্ট বেস কোশ্চেনের জন্য আমরা রেডি হয়ে গেলাম। এবার আমার যেটা লাগবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। এখান থেকে আমরা চলে আসবো বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম্বার। বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমাদের 4 ধরনের কোয়ান্টাম নাম্বার আসবে। কোয়ান্টাম নাম্বারগুলোকে ইউজ করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারতে হবে। আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে শিখবো। নেক্সট ক্লাসে আমরা একটু ওই যে বললাম না 3 ডাইমেনশনাল স্পেসে কতটা রিজিয়ন জুড়ে ইলেকট্রনটা থাকে, সেই রিজিয়ন গুলো কিরকম দেখতে হয় সেটা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, আজকে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে শিখি। এবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে আমাদের 4 ধরনের কোয়ান্টাম নাম্বার জানতে হবে। প্রথমটাকে আমরা বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কি বলবো প্রথমটাকে? প্রথমটাকে আমরা বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। সেকেন্ডটাকে আমরা বলবো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, দিগংশীয় বলে, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। থার্ড হচ্ছে চুম্বকীয় মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ফোর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার মানে ইলেকট্রনের স্পিন ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। এবার এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, লেটস লার্ন। এটাই এন্ট্রান্স এবং বোর্ডস যেখানে দরকার লিখতে হবে, তো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। তাহলে প্রথম যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, মুখ্য কোয়ান্টাম নাম্বার। এই এন এর ভ্যালু 1 2 3 4 এন্ড সো অন চলছে। এটা কে আজ থেকে আমরা বলবো সেল, ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা সেল বলি। এটা সাইজটাকে ডিনোট করে। যে দুটো অরবিটাল আলোচনা করছি, একটা অরবিটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর আন্ডারে, আরেকটা অরবিটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে। 1 আর 2 এর মধ্যে তফাৎ কি হবে? 2 এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যা থাকবে সেটা সাইজে বড় হবে, দ্যাট মিন্স এনার্জিতে হাই হবে। যাই হোক, এবার আসছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল দিয়ে ডিনোট করি। এল এর ভ্যালু হয় 0 টু n-1 অবধি এর ভ্যালু হয়, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালু নির্ভর করছে এন এর ভ্যালুর উপর। তাহলে যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে এল এর অ্যাভেলেবেল ভ্যালু কি? 0 টু 1-1, তাহলে 0 টু 0 মানে শুধু 0। তাহলে জিরোটা কোনো ভ্যালু নয় এরকম নয়, কিন্তু জিরোটা একটা ভ্যালু, তাহলে একটা ভ্যালু পেলাম। এন এর ভ্যালু যদি আমার 2 হয়ে যায়, এন এর ভ্যালু 2 হলে আমার কাছে কি কি ভ্যালু আছে? এল এর ভ্যালু 0 টু 2-1, তাহলে 0 টু 1, তাহলে 0 টু 1 এর মধ্যে আমার হোল নাম্বার কি কি আছে? 0 আর 1। এবার এন এর ভ্যালু যদি আমি 3 বসাই, 3 বসালে কি আসবে? 0 টু 3-1, তাহলে 0 টু 2, তাহলে 0 টু 2 হলে কি হবে? 0 1 2। আর এন এর ভ্যালু 4 অবধি করবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। এন এর ভ্যালু 4 করলে কি আসবে? 0 টু 3 অবধি, তাহলে 0 1 2 3 এভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে বলি, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এল কেই আজ থেকে আমরা বলবো সাবসেল। এটা ওই যে প্রবাবিলিটির যে
কতটা রিজিয়ন জুড়ে ইলেকট্রনটা থাকবে সেটার শেপটাকে বলে দেয়। সেই শেপটা স্ফিয়ারের মতো হবে না অন্য কোনো শেপ হবে, আর শেপটা ছোট হবে না বড় হবে কম্পারেটিভলি একজনের সাথে আরেকজনের, সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে দেয়। এবার এই বিষয়ে আমাদের একটা জিনিস জানতে লাগে, সেটা হচ্ছে আমি সাইডে লিখে দিই এল এর ভ্যালু আমি দেখলাম 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে অ্যান্ড 4 হতে পারে, সো অন এভাবে যাচ্ছে। 4 পাবো কখন? n ইকুয়াল টু 5 নিলে 0 1 2 3 4 পাবো। আচ্ছা 0 হলে আমরা এটাকে বলি এস, এটাকে বলি পি, কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে এস পি ডি এফ, এখান থেকে জি এভাবে আসছে, এভাবে নাম দেবো। তাহলে এস মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর আন্ডারে 0 আছে, মানে এর আন্ডারে শুধু এস আছে। এর আন্ডারে এস আর পি বোথ আছে, স্মল লেটার ইউজ করতে হবে। এর আন্ডারে এস পি ডি তিনটে আছে, এর আন্ডারে এস পি ডি এফ চারটে আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর আন্ডারে শুধু এস সাবসেল আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে এস আর পি দুটো সাবসেলই আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর আন্ডারে এস পি ডি তিনটেই আছে। 4 এর আন্ডারে এস পি ডি এফ চার ধরনেরই সাবসেল বর্তমান। তাহলে আমরা সেকেন্ড টাইপের কোয়ান্টাম নাম্বারটা বুঝে গেলাম, সেটা আমার কি, সেটা হচ্ছে আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এর পরের যেটা আছে সেটা আমরা কি পড়বো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা আবার এল এর উপর নির্ভর করবে, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম লিখি অথবা এম এল ও লিখতে পারি, দুটোই সঠিক। তাহলে কি লিখবো এবার? এবার শিখবো আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এম এল লিখলাম, এর ভ্যালু -L টু +L, ঘুষ রাখতে হবে, ইনক্লুডিং 0 হবে, ঠিক আছে, 0 ইনক্লুড থাকবে। তাহলে এটা কি করে করব? ভ্যালুগুলো আমরা দেখি, এটা এল এর ভ্যালুর উপর নির্ভর করছে, বুঝতে পারছিস? তাহলে আমি প্রথম এল এর আমার কাছে নোন ভ্যালু কি ছিল? 0। তাহলে এল এর ভ্যালু 0 নেবো। এল এর ভ্যালু 0 নিলে -0 টু +0 ইনক্লুডিং 0। তাহলে এম এল এর ভ্যালু আমার এখানে কি আসছে? শুধু 0 আসছে। এস মানে কি? 0 মানে কি? এটা ধর এস সাবসেল। এবার তুই নিলি ধর এল এর ভ্যালু, তুই 0 এর পর 1 আছে, 1 নিলি। তাহলে এর আন্ডারে এম এল ভ্যালু কি হতে পারে? -1 2 +1 ইনক্লুডিং 0। তাহলে -1 0 +1 তিনটে ভ্যালু এলো, তাই তো? 1 মানে কে? পিটা, পি সাবসেল। আচ্ছা এবার এল এর ভ্যালু 0 1 2 নিলাম, 0 1 2 মানে এটা হচ্ছে ডি। তাহলে 2 এর কি কি ভ্যালু আসতে পারে? এম এল ভ্যালু আসতে পারে -2 -1 0 +1 +2, পাঁচটা ভ্যালু আসতে পারে। সেম ওয়েতে যদি আমি এল এর ভ্যালু 3 নিই, মানে এফ, কতগুলো ভ্যালু আসবে? এম এল -3 -2 -1 0। দেন ওইদিকে লিখি, জায়গা ধরলো না, কি করবো? +1 +2 +3, তাহলে 7টা ভ্যালু হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। পরের দিন এইগুলো কি ফিজিক্যাল সিগনিফিকেন্স সেগুলো আমরা বুঝবো, মানে ভৌত কি মিনিংটা বোঝাচ্ছে বুঝবো। আপাতত বুঝি, যতগুলো যতগুলো তুই ইন্ডিভিজুয়াল ভ্যালু পেলি আমি সেগুলোকে এক একটা বক্স দিয়ে ডিনোট করলাম। তাহলে এস সাবসেলের বক্স একটাই, পি সাবসেলের বক্স কটা? তিনটে। আলাদা আলাদা ভ্যালু মানে আলাদা আলাদা বক্স। এগুলো তো আর অ্যাটমের ভিতরে এরকম বেড়া দিয়ে বক্স বক্স হয়ে নেই, ওগুলোর কিছু একটা মিনিং রয়েছে, কিছু একটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা সার্টেন এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে ইলেকট্রনটা। সেই শেপগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, যে বলবো দেখ পি এর বলেছিলাম তিনটে বক্স, ওই তিনটে বক্স মানে তিনটে ইন্ডিভিজুয়াল কি বোঝায় সেগুলো বুঝবো। ডি এর ক্ষেত্রে এরকম বক্স কটা আসছে? ডি এর ক্ষেত্রে এরকম 5টা ভ্যালু। তাহলে ডি এর বক্স কটা? ডি এর বক্স এরকম 5টা, এর জন্য আবার আসবে 7টা। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার এখানে এমএল এর সম্বন্ধে যে ইনফরমেশনটা দেওয়ার সেটা বলি। এইটা কোন একটা অ্যাটমিক, এটাই বেসিক্যালি, এটাকেই আজ থেকে আমরা বলবো অরবাইটাল। এটাই বেসিক্যালি অরবাইটাল। আর এটা কি বোঝায়? ওই যে অরবাইটালটা রয়েছে তার ওরিয়েন্টেশনটা বোঝায়। ওরিয়েন্টেশন মানে আমার যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস রয়েছে, সেই এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর, মানে কোন অ্যাক্সিস বরাবর রয়েছে, না এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড জেড এক্স প্লেন বরাবর রয়েছে, কোন দিকে ওটা ওরিয়েন্টেড সেটা আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে দেয়। তার জন্য বিভিন্ন ওরিয়েন্টেশন হয়েছে। পি অরবাইটাল, ঠিক আছে, পি অরবাইটালের কথাটা যদি বলি, পি অরবাইটাল একবার এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারে, একবার ওয়াই অ্যাক্সিস, একবার জেড অ্যাক্সিস। তাই জন্য ওর তিনটে ভ্যালু। ডি এর জন্য 5টা কিভাবে এলো সেটা যখন ডি বলবো তখন বোঝাচ্ছি। এবং ডি এর এই শেপটা নিয়ে নিট 2022-এ প্রবাবলি কোশ্চেন এসেছিল, 22 বা 23, 23 নয় 22-এ কোশ্চেন এসেছিল। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড লাস্টলি আমার কি আসে? লাস্টলি আসে আমার স্পিন কোয়ান্টাম নাম্বার। আমি এখানে দুটো ইনফরমেশন লিখবো, তাই জন্য স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে একটু নিচে লিখছি। এবার আসছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা লিখবো এমএস।
ms এর ভ্যালু দুটোই হয়, প্লাস হাফ হয় অথবা মাইনাস হাফ হয়। প্লাস হাফ ইলেকট্রনকে আমরা আপ অ্যারো দিই, মাইনাস হাফ ইলেকট্রনকে আমরা ডাউন অ্যারো দিই। এটা বোঝাতে চাইছে একটা ধর ইলেকট্রনের একটা ক্লকওয়াইজ স্পিন, আর ধর ইলেকট্রন একটা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন, এইটাকে বোঝাতে চাইছে। এটা হচ্ছে স্পিন নিয়ে আর কিছু চাপ নেই, স্পিনের এই দুটোই। এবার দুটো কি বলবো ফর্মুলা গোচর আমি লিখবো, সেটাকে হচ্ছে ধর আমি বললাম কি বলবো, এইটাকে এমএল ইন্ডিভিজুয়াল যতগুলো আলাদা আলাদা এমএল ভ্যালু পাচ্ছি, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারের যতগুলো আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, মানে ততগুলো অরবাইটাল। এস এর একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু পেয়েছি 0 মানে একটা অরবাইটাল, পি এর 3টে অরবাইটাল, ডি সাবসেলের 5টা অরবাইটাল, এফ সাবসেলের 7টা অরবাইটাল। তাই জন্য আমরা বলবো এখানে ফর্মুলাটা যেটা প্রথম লিখবো সেটা হচ্ছে নাম্বার অফ অরবাইটাল, ঠিক আছে, নাম্বার অফ অরবাইটাল, ঠিক আছে। নাম্বার অফ অরবাইটালসকে আমরা লিখলাম nm, নাম্বার অফ অরবাইটাল এভাবে লিখলাম। এইটা হচ্ছে টোয়াইস এল প্লাস ওয়ান, এটা হুশ রাখতে হবে প্রথম ফর্মুলা। তাহলে টোয়াইস এল প্লাস ওয়ান বা 2l প্লাস ওয়ান। তাহলে দেখ নাম্বার অফ অরবাইটাল, এস সাবসেলের আন্ডারে কতগুলো অরবাইটাল আছে, এস এর এল ভ্যালু কত 0, তাহলে 2 × 0 + 1, তাহলে এস এর অরবাইটাল কটা, একটা, দেখ একটা বক্স পেয়েছি। পি এর জন্য 1 বসা, তাহলে 2 + 1 3টে পেয়েছি। 2 বসা, 2 দিয়ে 4 + 1 5টা বসা, 5টা বক্স পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, 12+1 ফর্মুলা করলে কোনো একটা সাবসেলের আন্ডারে কতগুলো অরবাইটাল হয় আমরা সেটা পেয়ে যাব। এবার এরপরে আমরা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল তো পড়বো, সেখান থেকে আমরা দেখতে পাবো। তার আগেই আমি বলে দিই, এই যে এক একটা বক্স মানে এক একটা অরবাইটাল, যে কোনো অরবাইটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, ঠিক আছে। যে কোনো বক্সে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, একটা ইলেকট্রন আপ স্পিনে থাকবে, একটা ডাউন স্পিনে থাকবে, ঠিক আছে। একটা আপ স্পিনে ধরে আর একটা করে কিভাবে স্পিনে ধরে, ডাউন স্পিনে ধরে। তো এগুলো তো পরে পরে বলছি, কোন রুল থেকে এলো কি করে বলছি সেগুলো বলছি, আপাতত ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবো বলে আমি বলে দিলাম। একটা বক্সে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, মানে একটা অরবাইটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, একটা আপ স্পিনে হলে একটা ডাউন স্পিনে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান সাবসেল, তাহলে কি হবে 2 × 2l + 1, দ্যাট মিনস 4l + 2, ঠিক আছে। আগের বছর nm = 2l + 1 এই ফর্মুলাটা থেকে নিট 2023-এ কোশ্চেন করেছে। সেই কোশ্চেনটা বলেছে যতগুলো অ্যাভেলেবেল বা যতগুলো 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 অ্যাভেলেবেল অরবাইটাল বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আছে সেটার সাথে এল এর একটা সম্পর্ক দিয়েছিল। দিয়ে তাহলে আমি দেখতে পাচ্ছি nm = 2l + 1, এখান থেকে আমি যদি এল এর ভ্যালু বার করি তাহলে কি হয়, nm - 1/2, এইটা যে অপশনে থাকবে সেটা অ্যান্সার হয়ে যেত। এই ডাইরেক্ট এটাই জানতে চেয়েছিল। তাহলে যতগুলো ইন্ডিভিজুয়াল আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাবো, 0 একটাই পেয়েছি, -1 0 + 1 তিনটে পেয়েছি, তাহলে যতগুলো আলাদা আলাদা আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাবো ঠিক ততগুলোই অরবাইটাল, ঠিক আছে। একটা আপাতত অরবাইটাল গুলোকে আমি বক্স দিয়ে ডিনোট করেছি, পরের দিন বোঝাচ্ছি বক্স গুলো আসলে কি। আর এক একটা বক্সে দুটো ইলেকট্রন ধরে, একটা আপ স্পিনে একটা ডাউন স্পিনে, হয়ে গেল। তাহলে টোটাল জিনিসটাকে আমি যদি একটু ছোট করে রিক্যাপ করে দিই তাহলে কি দাঁড়ালো বিষয়টা, টোটালটাকে যদি রিক্যাপ করা হয় তাহলে দাঁড়ালো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 2 3 4 এভাবে যেতে পারে। এটাকে সেল বলবো, সাইজটাকে বোঝায় কোনো একটা অরবাইটাল। এল এর ভ্যালু 0 to n - 1, সেখান থেকে দেখলাম n = 1, প্রাইম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এর আন্ডারে শুধু s আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে s আর p, 3 এর আন্ডারে sp d, 4 এর আন্ডারে sp df, যে কোনো s হোক, 1 এর s হোক, 2 এর s হোক আর 3 এর s হোক, যারই আমি s নিই না কেন, s এর আন্ডারে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার শুধুমাত্র 2 এর p নিই, 3 এর p নিই, 4 এর p নিই আর ইনফিনিটির p নিই, p এর আন্ডারে অরবাইটাল কটা থাকবে, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ইন্ডিভিজুয়াল কটা থাকবে, তিনটেই হবে। আর যদি ডি 2 এর ডি 2 কেন বলছি, 3 এর ডি নি, 4 এর ডি নি, যারই ডি নি না কেন, 4 এর ডি মানে 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ডি, বলিস না ডি এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তো 2, তাহলে 2d বলবো, 2d নয়, আমরা 3d বলছি, কারণ 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আন্ডারের ডি, সেই জন্য বলছি 3d। তাহলে 3d নি বা 4d নি, ডি এর কিন্তু বক্স 5টাই হবে, মানে অরবিটাল 5টাই হবে, আর এক একটা বক্সে দুটো ইলেকট্রন ধরে। এবার আমি একটু যেটা দেখাবো, যেটা তোদের একটু হোমওয়ার্ক থাকবে, যেটা না করলে ভবিষ্যতে খুব প্রবলেমে পড়বি, সেটা হচ্ছে 1 থেকে 30 অব্দি পর পর পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্ট গুলো আছে সেটা মুখস্থ করে ফেলা, ঠিক আছে। 1 থেকে 30 অব্দি যে এলিমেন্ট গুলো আছে সেটা সমস্তটা মুখস্থ করতে হবে। তাহলে দেখাই, তাহলে আমরা পিরিয়ডিক টেবিলে যাই, তাহলে পিরিয়ডিক টেবিলে যদি যাই আমাদের 1 থেকে 30 অব্দি কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে 1 থেকে 30 অব্দি মুখস্থ করতে হবে। দেখ প্রথমে কে আছে আমি একবার বলে দিই,
প্রথমে আছে হাইড্রোজেন, অ্যাটমিক নাম্বার 1, মানে ওর ইলেকট্রনও আছে একটা, শুরুর ক্লাসে বলেছি। দেন কে আছে সেকেন্ড, 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে হিলিয়াম, ঠিক আছে, 2 নম্বরে আছে হিলিয়াম। এবার 3 নম্বরে কে আছে? লিথিয়াম। 4 নম্বরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন 10 নোবেল গ্যাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হয়ে গেল 20। দেন স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই 30 অব্দি মুখস্থ রাখতে হবে। কেন? ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য অবশ্যই। এবার তারপরে যখন আমরা 4 নম্বর চ্যাপ্টার মানে ইউনিট 4 অ্যাটম বন্ডিং এ যাবো, কেমিক্যাল বন্ডিং, ওখানে শেপ অফ দ্য মলিকিউল করতে হবে। শেপ অফ দ্য মলিকিউল মানে সেন্ট্রাল অ্যাটমটা যদি দেয়, তার ভ্যালেন্স ইলেকট্রন যদি না জানিস তাহলে করতে পারবি না। সেই জন্য তার অ্যাটমিক নাম্বারটা জানা খুব দরকার। অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন, তাহলে নিউট্রাল অ্যাটমে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, সেখান থেকে প্রয়োজনীয় আয়ন বানাতে হলে আয়ন, যা দরকার পড়বে সেরকম করে চেঞ্জ করব। এবার এগুলো লাগবে। এবার আমি তোদের ইলেকট্রনিক কনফিগারেশন লেখাটা শেখাই, কি কি ভাবে করব। আর ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শেখাতে শেখাতেই আউবাউ প্রিন্সিপাল, হুনসলু রুল আর পালিস এক্সক্লুশন প্রিন্সিপাল, তিনটে শিখিয়ে দেবো। তাহলে আজকের আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, প্রথম যে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবো সেটা হচ্ছে হাইড্রোজেনের। হাইড্রোজেনের জন্য কি দেখলাম? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, আমি অ্যাটমিক নাম্বারটা ব্র্যাকেটে দিলাম, তাহলে ইলেকট্রন একটা। তাহলে প্রথম ইলেকট্রনটা যে প্লেস করবো সেটা কোথায় রাখবো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 এ রাখবো অবশ্যই। লোয়ার এনার্জি থেকে ফিল আপ হবে, যত নিউক্লিয়াসের কাছের অরবিট তত তার এনার্জি কম, বোরের থিওরিতেও আমরা তাই দেখেছি। তাহলে প্রথম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার লিখলাম 1। 1 এর আন্ডারে এবার ভাববো সাবসেল। 1 এর আন্ডারে কোন সাবসেল আছে? এস। তাহলে 1s লিখলাম। 1 এর আন্ডারে এস ছাড়া কিছুই নেই, বাস। এবার এস এর বক্স কটা? একটা। একটা বক্সে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে? দুটো। তাহলে হাইড্রোজেনের কাছে একটা, তাহলে লিখলাম 1s1। এবার লিখলাম হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 ইউজ করলাম, তাতে এস আছে, এস এ ম্যাক্সিমাম দুটো ধরে, তাহলে 1s2 হলো। এবার আমরা আসি কার্বন। কার্বন অ্যাটমিক নাম্বার 6, মানে 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন মানে 1 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার আন্ডারে এস আছে, এস এ ম্যাক্সিমাম দুটো ধরে, তাহলে 1 এর আন্ডারে এস ছিল, দুটো ধরিয়ে দিলাম, দুটো হলো, এখনো 4টে আছে। 1 এর আন্ডারে তো এস সাবসেল ছাড়া কিছুই নেই, তাহলে এবার বাকি 4টেকে কোথায় রাখবো? বাকি 4টেকে রাখার জন্য আমাদের পরের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ডাকতে হবে 2। তাহলে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে এস এবং পি দুজনই আছে, তাহলে 2 এর এস কে নিয়ে এলাম। 2 এর এস হোক আর 1 এর এস হোক, এস এর তো বক্স একটাই, ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ধরবে? দুটো, তাহলে 4টে হলো। এবার আসছে পি, তাহলে 2 এর আন্ডারে পি আছে, তাহলে 2p লিখলাম। পি এর 3টে বক্স মানে 6টা ইলেকট্রন, কিন্তু 4টে লিখে ফেলেছি, আর দুটো দরকার, তাহলে 2p2। তাহলে এটা হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার বললাম সোডিয়াম 11টা ইলেকট্রনকে রাখতে হবে, তাহলে 1 এর আন্ডারে এস 1s2, 2 এর আন্ডারে এস 2s2, 2p, পি এর বক্স কটা দেখলাম? পি সাবসেলের 3টে বক্স মানে 6টা ইলেকট্রন, তাহলে 2 2 এ 4 আর 6 10টা, 11টাকে রাখতে হবে, তাহলে পি এর আন্ডারে এস আর পি ছাড়া কিছু নেই। এবার পরের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে নিয়ে আসতে হবে 3। 3 এর আন্ডারে এস পি ডি তিনটেই আছে, কিন্তু 3s লিখলেই হবে, 3s1 লিখে দিলাম, 11টা ইলেকট্রন হয়ে গেল, ব্যাস। এভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম। দেন একটু শিখি ক্লোরিন। ক্লোরিন হচ্ছে 17। 17 লেখার সময় কি লিখবো? 1s2, 2s2, 2p6। এবার 10টা হলো। এবার 10টা হয়েছে মানে এখনো 7টা পড়ে রয়েছে। 7টার মধ্যে এবার আসবে 3s। 3s এ তো এস এ তো বক্স একটাই, 3 এর এস হোক, 2 এর এস হোক, 1 এর এস হোক, এস এর তো বক্স একটাই, তাহলে 3s2 লিখলাম, বেশ। 3s2 লেখার পর এ তো 12টা হলো, এখনো তো 5টা আছে, তাহলে সেই 5টা কোথায় যাবে? 3 এর আন্ডারে পি আছে, পি তে ম্যাক্সিমাম 6টা ধরে, এখানে 5টা লিখে দিলাম, তাহলে 17টা হলো। এই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার লিখবো ক্যালসিয়াম। ক্যালসিয়াম লিখবো, ছাড়, আয়রন লিখি, ব্যাপার একই। আমি ক্যালসিয়াম বা আয়রন লিখে আমি যেটা প্রুফ করতে চাইছিলাম, পরের রুলটা যেটা শিখবো সেখানে যাচ্ছি। তাহলে এতক্ষণ ধরে যেভাবে শেখালাম সেভাবে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, আয়রন 26, সেটা যদি লিখি তাহলে কি হবে? ওটা আমি লিখবো এবং ওটা হবে ভুল, কাটবো, দিয়ে রুল শেখাবো, দিয়ে নতুনটা লিখবো। তাহলে এতক্ষণ ধরে যেটা শিখলাম সেই অনুযায়ী যদি ইলেকট্রন ফিল আপ করি আয়রনের, তাহলে হবে কি? 1s2 হবে, দেন 2s2 হবে, তারপর 2p6 হবে, কতগুলো হলো? 10টা। তারপরে কি লিখলাম? 3s2 12টা, 3p6 কতগুলো হলো? 18টা ইলেকট্রন হলো। তাহলে আয়রনে আছে 26টা ইলেকট্রন, 18টা হয়েছে, তাহলে 2 আর 6 8টা ইলেকট্রন। তুই জানিস 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে এসপিডি তিনটেই আছে। 3s2 ফিল আপ করে ফেললাম, 3p6 ফিল আপ করে ফেললাম, ডি তে ম্যাক্সিমাম 10টা ধরে, তাহলে তুই সুন্দর এখানে লিখে ফেলতে পারতি যে 3d
8 আমি যদি এখানটায় লিখে দিই 3s2 3p6 18টা 3d8 26টা হয়ে গেল, এটা ভুল। এবার এটা কেন ভুল সেটা শেখার জন্যই আমি বললাম যে 3টি ইন্ডিভিজুয়াল আমরা রুল শিখবো, আউটবাউ প্রিন্সিপাল, তারপরে তুমি বইয়ে মার্ক করে দিচ্ছি কি স্টেটমেন্ট মুখস্থ করতে হবে, পরীক্ষাতে কি আসবে। আগে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শেখ, বিষয়টা বোঝ। তাহলে এবার আমরা যেটা শিখবো সেটাকে আমরা বলছি আউটবাউ প্রিন্সিপাল। ঠিক আছে, আউটবাউ প্রিন্সিপালটা আছে n+l রুলের উপর। ঠিক আছে, তাহলে n+l রুল দেখি। n+l রুল কি? বোর বিউরিস রুল। আউটবাউ মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আমরা যে এনার্জি অর্ডারে লিখছি সেটা। তাহলে যে কটা অরবিটাল আমরা শিখলাম দেখি, 1s আমি লিখে নিই, 2s 2p 3s 3p 3d, তারপরে কি আসে 3 এ তো spd হয়ে গেল, তারপরে 4 আসবে spdf। তার এতগুলো বুঝলেই মোটামুটি কাজ চলে যাবে। n+l, n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l মানে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু সেটা লিখলেই হবে। 1s, তাহলে 1 হচ্ছে n, মানে n = 1 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে 1। s এর l ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা শুধু হচ্ছে 1। 2 এর কি হবে 2 + 0, s এর l ভ্যালু 0, তাহলে এটা 2। 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, p এর l ভ্যালু 1, তাহলে 3। এটা 3 + 0 3, এটা 3 + 1 4, এটা হচ্ছে 3 + 2 5, এটা হচ্ছে 4 + 0 4। ঠিক আছে, এই n+l রুল অনুযায়ী যেটা হয়, যার n+l ভ্যালু যত বেশি তার এনার্জি তত বেশি। এবার ইলেকট্রনটা প্রথমে লোয়ার এনার্জি অরবিটে ঢুকবে, তারপরে হায়ার এনার্জিতে যাবে। কারণ যে কোনো কেমিক্যাল সিস্টেম, আগে বলেছি নাকি জানি না, না বললে আজকে যদি প্রথমবারের জন্য বলি ভালো করে নোট ডাউন করবি, সেটা হচ্ছে যে কোনো কেমিক্যাল সিস্টেম এনার্জিতে সবসময় লো হতে চায়, তাহলে তার স্টেবিলিটি বেশি। ঠিক আছে, সবাই এনার্জিতে লো হতে চায়, ওটাই ড্রাইভিং ফোর্স। তাহলে যার এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি, তাহলে ইলেকট্রনটা আগে লোয়ার এনার্জিতে ফিল আপ হবে, দেন হায়ার এনার্জিতে। প্রবলেমটা হয়ে গেছে এই জায়গাতে, এই জায়গাতে প্রবলেমটা কি হয়েছে, 3d আর 4s যদি দেখি, 4s এর n+l ভ্যালুটা কম, 4s এর n+l ভ্যালুটা কম কার থেকে, 3d এর থেকে। দ্যাট মিনস 4s এর এনার্জিটা কম 3d এর থেকে, তাহলে 3p এর পর ইলেকট্রনটা 3d তে যাবে না, 3p এর পর ইলেকট্রনটা 4s এ ফিল আপ হবে, 4s ফিল আপ হওয়ার পর দেন ইলেকট্রনটা যাবে 3d তে, এটা। এবার যদি কারোর মনে হয় যদি এনার্জি ম্যাচ করে যায়, যেমন 2p এর ভ্যালু আসছে 3, 3s এর ভ্যালু আসছে 3, যদি ম্যাচ করে যায় তখন কি হবে, ম্যাচ করে গেলে যার কোয়ান্টাম নাম্বারটা বেশি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বেশি, তার এনার্জি বেশি, যদি ভ্যালু ম্যাচ করে যায়। আর যদি দেখি কারোর, প্রথমে দেখবো কার বেশি কার কম, যার বেশি তার এনার্জি বেশি, n+l ভ্যালুটা। এবার যদি n+l ভ্যালু ম্যাচ করে যায় তখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখবো, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি সে বেশি এনার্জি। এটা কখনোই হবে না সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে n+l ভ্যালু সেম হয়ে যাবে, এরকম হবে না। মানে বলতে চাইছি যে n+l ভ্যালুও সেম পেলি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও সেম পেলি, এরকম হবে না। হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিফার করবে, না n+l ভ্যালু ডিফার করবে, চিন্তা নেই। তাহলে এটা হচ্ছে প্রবলেম, 3p তে আগে ইলেকট্রনটা ঢোকানো যাবে, সরি 3d তে আগে ইলেকট্রনটা ঢোকানো যাবে না, আগে 4s এ ইলেকট্রনটা ঢুকবে। তাহলে এখানে রাইট ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, 3p এর পর ইলেকট্রনটা ঢুকবে 4s এ, তাহলে 4s2, এত দূর পর্যন্ত 18টা হয়েছিল, 4s2 মানে 20টা হলো, এবারে হবে 3d6। দিস ইজ ইয়োর রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল। বেশ, তাহলে এখানে আমি যদি ধর বোঝানোর জন্য বলছি, ধর এটা নিউক্লিয়াস আছে তোর, এটা ধর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর ফার্স্ট লেভেল হচ্ছে 1s, দেন লেভেল হচ্ছে 2s, তারপর হচ্ছে 2p, p এর যে তিনটে বক্স সেম এনার্জি লেভেলে রয়েছে তাই পরপর পরপর দিলাম, সেম এনার্জি লেভেলে অরবিটালের এনার্জি থাকলে তাদেরকে আমরা বলি ডিজেনারেট অরবিটাল। তাই 2p টা ডিজেনারেট অরবিটালে রয়েছে, যখন তোরা ওই আবার যখন 12 এর পড়বি তখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আছে, যে সেমিস্টারেই থাকুক সেখানে আবার এই ডিজেনারেসি নন ডিজেনারেশন নিয়ে আবার আসবে। যাই হোক, এরপরে দেখলাম 3s, 3s এর পর কে 3p, 3p এর আবার তিনটে এনার্জি লেভেল, মানে তিনটে যে বক্স আছে সেম এনার্জি লেভেলে, 3p এর পর ইলেকট্রনটা কোথায় ফিল আপ হবে, 3d তে না 4s এ, 4s এর পর d তে বক্স কটা, 5টা। এইভাবে ইলেকট্রন ফিল আপ হবে। এটা আমি কিভাবে লিখেছি, এটা আমি এনার্জি ওয়াইজ লিখেছি। ঠিক আছে, এবার এখানে ইলেকট্রন ফিল আপ করবো, আপ ডাউনে বললাম, একটা বক্সে দুটো ইলেকট্রন আপ ডাউন, আপ ডাউন। এবার এইখানে ফিল আপ করবো, এটা ফিল আপ করতে গিয়ে আমি এখানে রুল বলছি। ঠিক আছে, আমি দুটো p অরবিটাল ড্র করছি, এটা একটা ধর 2p বললাম, এটাও ধর আমি একটা 2p বললাম, এটা বললাম 2p, এটাও বললাম 2p। আমি চারটে ইলেকট্রনকে রাখতে চাইছি, চারটে ইলেকট্রনকে আমি দুভাবে রাখলাম, 1 2 3, তিনটে যে সেম এনার্জি অরবিটাল অ্যাভেলেবেল ছিল, p এর যে এনার্জি অরবিটাল সেম এনার্জি, 1s এর সাথে 2s টা সেম এনার্জি নয়,
2p এর যে 3টে বক্স সেম এনার্জি, 3d এর যে 5টা বক্স সেম এনার্জি, তাহলে 2p এর 3টে বক্স সেম এনার্জি, তিনটেতে একটা একটা করে আপ স্পিন ইলেকট্রন রাখলাম, দেন 4 নম্বর ইলেকট্রনটাকে আমি ডাউন স্পিনে দিলাম, 4 নম্বর ইলেকট্রনটাকে আমি ডাউন স্পিনে দিলাম, আর একটা আমি ফিল আপ করলাম আপ ডাউন আপ ডাউন, তাহলে এইভাবে ফিল আপ করলাম। তাহলে প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হলো যে প্রবলেমটা হয়ে গেছে যে এই যে ফিল আপটা, এই ফিল আপটা রাইট, আর এই যে ফিল আপটা, এই ফিল আপটা রং। এটাই হচ্ছে হুন্ডসের মাল্টিপ্লিসিটি ল। হুন্ডসের মাল্টিপ্লিসিটি ল বলছে কি না, যতক্ষণ পর্যন্ত তোর কাছে সেম এনার্জি অরবিটাল অ্যাভেলেবেল থাকবে, ইলেকট্রন সিঙ্গলি ফিল আপ হবে, দেন ইলেকট্রন ডাবলি ফিল আপ হবে। আমি বইয়ে মার্ক করে দেবো, তোকে 2 নম্বরের স্টেটমেন্ট লিখতে দিতে পারে, তাহলে এইভাবে ফিল আপ হবে। বাকি ফিল আপটা আমি করি, তারপরে আবার আবার একটা জিনিস দেখাবো যেখানে আমাদের একটু ভুল হবে, কাটবো, আবার একটা ল শেখাবো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। 10 মিনিট মতো লাগবে, চিন্তা নেই। তাহলে এই 2p তে এখানে ইলেকট্রনগুলো কি করে ফিল আপ হবে? আপ আপ আপ, সিঙ্গলি ফিল আপ হবে, দেন ডাবলি ফিল আপ হবে। হুন্ডসের ল, 3s টাইতে তো একটাই অরবিটাল সেম এনার্জি, এরকম হলো, সরি এখানে ভুল লিখে ফেললাম, একসাথে ডবল করে ফেললাম, সেটা নয়, আগে সিঙ্গলি হবে দেন ডাবলি হবে। 4s এরকম হবে। 3d তে কি হবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিঙ্গলি, দেন ডাবলি হবে। তাহলে দিস ইজ ইয়োর আউটবাউ প্রিন্সিপাল। বইয়ে দেখবি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এনার্জি স্ট্রেঞ্জে লেখানো হয়েছে, ঠিক আছে? ওইটা সমস্ত অনেক অরবিটালকে নিয়ে আলোচনা করেছে। তোর মোটামুটি 4s অব্দি আলোচনা করলেই কাজ চলে যাবে, 90% কাজ যা হবে এইটা দিয়েই চলে যাবে। এরপরে যখন এসপিডিএ ব্লক পড়বো তখন আমাদের তো আরো বাড়বে নাম্বার অফ অরবিটাল, কিন্তু ইনিশিয়াল ফেজে যা ওই এসপিডিএ ব্লক ছাড়া বাকি যা কেমিস্ট্রি করবি, মানে অরবিটালের দরকার পড়বে, এই 4s এর মধ্যেই কাজ হয়ে যাবে, তো চিন্তা নেই। বা এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন দেয়, এই 4s এর মধ্যেই কোশ্চেন থাকে মোস্টলি, ঠিক আছে? যে কোনো প্রিভিয়াস ইয়ার, তারপর তো প্রিভিয়াস ইয়ার করাবো, চিন্তা নেই। ডাব্লিউবি, জেই, জেই মেন্স, নিট, সমস্ত কিছুর প্রিভিয়াস ইয়ার করাবো এবং কি টাইপের কোশ্চেন আছে সেটাও দেখাবো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হয়ে যাক, বিগত বছরে এই চ্যাপ্টার থেকে ডাব্লিউবি, জেই তে কিরকম কোশ্চেন এসেছে সেটাও দেখাবো, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। এবার আমরা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল শিখবো, তার আগে একটা কাজ করি। দুটো এলিমেন্ট আছে 1 থেকে 30 অবধি পড়ার ক্ষেত্রে আমাদের 2 পিস এলিমেন্ট আছে, যে দুটো এলিমেন্ট খুবই অভদ্র এলিমেন্ট। সেই অভদ্র এলিমেন্টের মধ্যে একটা হচ্ছে ক্রোমিয়াম, স্টার দিয়ে, ক্রোমিয়াম হচ্ছে 24 অ্যাটমিক নাম্বার, হ্যাঁ। আর একটা অভদ্র এলিমেন্ট আছে কপার, না জানলে ভুল হয়ে যাবে। কপার হচ্ছে 29। 1 থেকে 30-এর মধ্যে এই দুজন, এছাড়াও আরো আছে, কিন্তু 1 থেকে 30-এর মধ্যে এরা দুজন, কোশ্চেন এলে এরা দুজনের মধ্যেই আসে। যা শেখালাম সেই অনুযায়ী যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, যা শিখলি এতক্ষণ পর্যন্ত আবহাওয়া প্রিন্সিপাল নিয়ে, তাহলে কি হবে? একেবারে 1s2 2s2 2p6 3s2 দ্যাটস। আরেকটা জিনিস শিখিয়ে দিই দাঁড়া, আরেকভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো, সেটা দেখিয়ে দিই দাঁড়া, চিন্তা নেই। তাহলে সব টাইপের জিনিসটাই বুঝে যাবি। দেখ, সেটা হচ্ছে যে 18 অ্যাটমিক নাম্বার কার? আর্গনের। দেখ, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, দেখতে পাচ্ছিস? আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। তাহলে 3p6 অফ দি অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন কার? আর্গনের। তাহলে আমরা এইভাবে লিখি, নোবেল গ্যাস পর্যন্ত পেয়ে গেলে আমরা এইভাবে লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট আর্গন, এইভাবে বইয়ে লেখা থাকলে বুঝবি 3p6 অফ দি আর্গনের কনফিগারেশন, অতটা নিয়ে নিলাম। বাকি আর্গন অব্দি মানে 18টা হয়েছে, তারপরে 3d তে ঢোকে না, 4s এ ঢোকে, তাহলে কি লিখবো? 4s2 লিখবো। বেশ, 4s2 লিখলাম। যা শিখলাম সেই অনুযায়ী। ভুল হচ্ছে অবশ্যই, এটা ভুল হচ্ছে, যারা আগে শিখেছি তারা বলছে এটা তো ভুল হচ্ছে, 4s1 হবে, ওটাই তো শেখাবো, আগে ভুলটা লিখে নি। 4s2, তাহলে 20টা হলো, তারপরে তুই লিখবি 3d4, কিন্তু যেই এভাবে লিখলি এটা কি হয়ে গেছে? এইভাবে লেখা মানে এটা ভুল হয়ে গেল। বেশ, কেন ভুল হলো সেটাও আসছি। কপারেরটাও সেই ভুলটা লিখি, কপারের লিখলি তুই এখানে আর্গন দিয়ে 4s2 মানে 20, তারপরে লিখলি 3d9, তাহলে এটাও ভুল হয়ে গেল। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখতে হয়, যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশনের একটা কনসেপ্ট পড়তে হয়। যে ডি এর বক্স কটা? ডি এর বক্স 5টা, মানে ওর অরবিটাল 5টা, 1 2 3 4টে বক্স হলো 5টা বক্স, হ্যাঁ। তাহলে D5 কনফিগারেশন মানে কিরকম? আপ স্পিনে 5টা, এই টাইপের কনফিগারেশন, এটা যে D5 কনফিগারেশন, এটা হচ্ছে হাফ ফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড। আরেকটা আমি কি বলতে পারি, যে ধর এখানে ধর বললাম 1 2 3 4 5টা আপ স্পিনে, 1 2 3 4 5টা ডাউন স্পিনে, দ্যাট মিনস ইওর D10 কনফিগারেশন, এটা হচ্ছে ফুল ফিল্ড।
এই হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন গুলো দারুণ স্টেবল হয়। তাহলে এই হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন গুলো স্টেবল হওয়ার জন্য যদি বলিস রিজন কি, রিজন আমি মার্ক করে দেবো, বইয়ে রিজন লেখা রয়েছে, এক্সচেঞ্জ এনার্জি, সিমেট্রি, এসব বিষয়ের জন্য হয়। তো অত চাপের কিছু নেই, ওটা থেকে অত কোশ্চেন জানতে চায় না, তোকে শুধু এটা জানতে চাইবে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশনের এই বিষয়টা তুমি কি জানো, তাহলেই হবে। তাহলে এখানে কনফিগারেশনটা কি হবে, এখানে কনফিগারেশনটা হয়ে যাবে যে দেখ 4s থেকে একটা ইলেকট্রনকে যদি আমি 3D তে জাম্প করিয়ে দিতে পারি, অবশ্যই কি 4s এর এনার্জিটা কম, আমি কি করছি 4s থেকে ইলেকট্রনকে জাম্প করিয়ে 3D তে পাঠাচ্ছি, এই কাজটা করছি। দ্যাট মিনস লোয়ার এনার্জি অরবিট থেকে ইলেকট্রনকে হায়ার এনার্জিতে পাঠাচ্ছি, যেটা এনার্জিটিক্যালি তোর মনে হবে ফেভারেবল তো নয়, এটা তো হওয়া উচিত নয়, কিন্তু তাও হচ্ছে। কেন হচ্ছে বলি, তাহলে দেখ এটা হয়ে যাবে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, এই ইলেকট্রনিক কনফিগারেশনটি হয়ে যাবে তোর 4s1 3d5, সেম ওয়েতে এই কনফিগারেশনটা হয়ে যাবে 4s1 3d10। তাহলে ইলেকট্রনটাকে প্রতি ক্ষেত্রে কি হয়েছে, 4s এ দুটো ইলেকট্রন ছিল, 4s এ দুটো ইলেকট্রন ছিল, দিয়ে 1 2 3 4 5, এখানে 1 2 3 4টে ইলেকট্রন ছিল, আর এই একটা ইলেকট্রনকে, এই একটা ইলেকট্রনকে এখানে জাম্প করানো হয়েছে। তাহলে এটা এনার্জিতে লেখা হয়েছে, এইটা হচ্ছে তোর 4s, এটা হচ্ছে 3d। তাহলে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রনকে পাঠিয়েছে, আমি বলেছি ইলেকট্রন সবসময় আগে লোয়ার এনার্জিতে থাকবে, 4s এ তো একটা ঘর অ্যাভেলেবেল, তাও লোয়ার এনার্জিতে ইলেকট্রনটা না ঢুকে হায়ার এনার্জিতে যাচ্ছে কেন, কারণ একটু এনার্জিতে যদি হাই হয়ে 3d তে চলে যায়, তাহলে 3d4 থেকে 3d5 করতে পারবে, তাহলে যতটা এনার্জিতে হাই হলো তার থেকে অনেকটা বেশি স্টেবিলিটি পাবে। ঠিক আছে, এই যে পড়াশোনা করার মতো, পড়াশোনা করতে তো ভালো লাগে না, দুপুরে না ঘুমিয়ে গেম খেলছিস, মুভি দেখছিস, সিরিজ দেখছিস, তাতেই তোর বেশি আনন্দ, বেশি স্টেবিলিটি পাচ্ছিস মনে হচ্ছে, তো তাতে তুই পড়াশোনা করছিস কেন, কারণ তুই দেখছি ইনিশিয়ালি পড়াশোনা করে যদি আমি একটু এনার্জিতে হাই হয়, ভবিষ্যতে চাকরি পেয়ে আমি আরো অনেকটা স্টেবিলিটি পাবো, এখানেও রিজনটা তাই, ইনিশিয়ালি একটু এনার্জিতে হাই হলেও যেই D5 করে ফেলবে অনেক স্টেবিলিটি পাবে, সেম গোস ফর 3d10 কনফিগারেশন। তাহলে এটা একটা শিখলাম। যদি বলে আউবাউ প্রিন্সিপাল কোথায় ভায়োলেট হয়, ইন দ্য সেন্স কোথায় বিঘ্নিত হচ্ছে, এই ক্রোমিয়াম এবং কপার হচ্ছে তার এক্সাম্পল যেখানে আউবাউ প্রিন্সিপাল বিঘ্নিত হচ্ছে। কেন, 4s টা পুরোপুরি ফিল আপ না হয়ে ইলেকট্রনটা 3d তে ঢুকছে, 4s টা ফিল আপ না হয়ে ইলেকট্রনটা 3d তে ঢুকছে। আউবাউ বলেছে আগে লোয়ার এনার্জি ফিল আপ হবে দেন হায়ার এনার্জি যাবে, এখানে লোয়ার এনার্জি মানে 4s টা পুরোপুরি ফিল আপ না হয়েই ইলেকট্রনটা 3d তে ঢুকে যাচ্ছে। ঠিক, তাহলে আজকের এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি বলছে, আমি আগে ড্র করে নিই, ড্র করতে করতে বলি যে একটা অ্যাটমে যে ইলেকট্রনগুলো রয়েছে, কোন ইলেকট্রনের মানে কোনো দুটো ইলেকট্রনের আর কি, কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কোনোদিনই সেম হতে পারে না। তারা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ডিফার হবে, নয়তো অ্যাজিমুথালে ডিফার হবে, নয়তো ম্যাগনেটিকে ডিফার হবে, নয়তো স্পিনে গিয়ে ডিফার হবেই। ঠিক আছে, এবার বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। এটা ড্র করলাম, এবার ধর আমি বললাম এই 1s এর এই ইলেকট্রনটা আর 2s এর এই ইলেকট্রনটার মধ্যে যদি বলি, 1s এর এই ইলেকট্রনটার n ইকুয়াল টু 1, 2s এর এই ইলেকট্রনটার n ইকুয়াল টু 2, তাহলে এই দুটো ইলেকট্রন কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ডিফার হয়ে গেল, তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল হোল্ডস। এবার নেক্সট আমি ধর বললাম 1s 2s এর এই ইলেকট্রনটার সাথে 2p এর এই ইলেকট্রনটা, 2p এর এই ইলেকট্রনটার n ভ্যালু তো 2, 2 এরই তো p ওটা, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ডিফার হলো না, তাহলে ডাকতে কাকে হবে, অ্যাজিমুথালকে ডাকতে হবে। অ্যাজিমুথালকে আমি যদি ডাকি, অ্যাজিমুথালকে ডাকলে আমি দেখতে পাচ্ছি যে 2s এর এল ভ্যালু কত, 0, কিন্তু p এর এল ভ্যালু কত, p এর এল ভ্যালু হচ্ছে 1, তাহলে গ্রিন আর রেড গোল করে ঘেরা ইলেকট্রন দুটো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ডিফার না হলেও তারা অ্যাজিমুথালে এসে ডিফার হয়েছে। এবার ধর আমি বললাম এই রেড ইলেকট্রনটার সাথে এই ইয়েলো ইলেকট্রনটা ডিফার কি করে করবি, ইয়েলো ইলেকট্রনটাও তো n ইকুয়াল টু 2 এবং p তে আছে মানে l ইকুয়াল টু 1 আছে, তাহলে এবার ডিফার কি করে হবে, অ্যাজিমুথালেও তো ডিফার হলো না, তাহলে ডিফার কি দিয়ে করব, ডিফার করতে হলে এবার আমাকে ডাকতে হবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডাকলে আমরা দেখতে পাচ্ছি তিনটে বক্স মানে তিনটে বক্স ইন্ডিভিজুয়াল ভ্যালু কি, -1 0 +1, এটা 2p, -1 0 +1, তাহলে এই যে গ্রিন ইলেকট্রন, রেড সরি ব্লু, ব্লু নয় ইয়েলো ইলেকট্রনটা, তার ভ্যালুটা আসছে কত +1 ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর যেটা তোর কি বলে রেড বক্সে ঘেরা, রেড বক্স না রেড সার্কেলে ঘেরা, তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসছে -1। তাহলে রেড আর ইয়েলোটাকে আমি কিসে ডিফার করতে পারলাম, ম্যাগনেটিকে এসে।
অ্যান্ড লাস্টলি ধর বললাম এই এখানে একটা ব্লু ইলেকট্রনটা নিলাম সেম বক্সে, ব্লু ইলেকট্রনটারও n ইকুয়াল টু 2, এই ব্লু ইলেকট্রনটারও l ইকুয়াল টু 1, এই ব্লু ইলেকট্রনটারও ml ইকুয়াল টু -1, কারণ সেম বক্সে। তাহলে এটা তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে ms এ। একটা ইলেকট্রন রেড ইলেকট্রনটা প্লাস হাফে, রেড ইলেকট্রনটা কিসে রয়েছে? রেড ইলেকট্রনটা রয়েছে ms যদি বলি, রেড ইলেকট্রনটা রয়েছে প্লাস হাফে, আর আমার যে ব্লু ইলেকট্রন কিসে রয়েছে? মাইনাস হাফে। তাহলে আলটিমেটলি তারা গিয়ে কিন্তু স্পিনে এসে ডিফার করলোই। এখান থেকেই যেই কথাটা বলছিলাম, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের যে কনক্লুশন, যে দুটো ইলেকট্রনে একটা বক্সে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, একটা আপ স্পিন একটা ডাউন স্পিনে। কি করে বললাম? ধর এটা একটা বক্স, এটা একটা অরবিটাল আমি তিনটে ইলেকট্রনকে জোর করে রেখে দিলাম। তাহলে ফার্স্ট ইলেকট্রনটা আপ স্পিন ধরলাম, সেকেন্ড ইলেকট্রনটা ডাউন স্পিন ধরলাম, থার্ড ইলেকট্রনটা আপ স্পিন ধরলাম। অথবা তুই থার্ড ইলেকট্রনটাকে ডাউন স্পিনও ধরতে পারতি। তুই থার্ড ইলেকট্রনটাকে আপ স্পিন ধর আর ডাউন স্পিন ধর, এটা তো সেম বক্স, সেম অরবিটাল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও ম্যাচ করবে, অ্যাজিমুথালও ম্যাচ করবে, ম্যাগনেটিকও ম্যাচ করবে। কারণ দেখ সেম বক্সে যারা থাকে তাদের এই তিনটে ভ্যালুই ম্যাচ করে। ডিফার কোথায় হয়? স্পিনে। তাহলে এই তিনটে ইলেকট্রনের এই ইলেকট্রনটাতে নয় প্লাস হাফ, ডাউনেরটাতে নয় বললি মাইনাস হাফ, কিন্তু এই যে আবার একটা আপে রয়েছে এটাকে আবার কি বলবে? এটাকে তো প্লাস হাফ। তাহলে এই দুটো ইলেকট্রনের তো স্পিনে এসেও ম্যাচ করে গেল, মানে তাদের এন এল এম এল তো ম্যাচ করছে বা স্পিনও ম্যাচ করে যাচ্ছে। বা থার্ড ইলেকট্রনটাকে তুই যদি ডাউন স্পিনে বলতি তাহলে বলতি মাইনাস হাফ, তাহলে এই মাইনাস হাফের সাথে এই মাইনাস হাফ ম্যাচ করে দিত। তাহলে থার্ড ইলেকট্রনটা আপে নে আর ডাউনে নে, যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার ম্যাচ করে যাচ্ছেই। সেটা যেন না হয়, সেইখান থেকেই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের আমার যে কনক্লুশন, এটাই দাঁড়ায় যে একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন ধরবে না, একটা আপ স্পিনে থাকবে আর একটা ডাউন স্পিনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে ওই যে বক্স 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 ড্র করলাম, ওই বক্সগুলোর কি মিনিং সেটা বুঝবো, নোডাল প্লেন কি মিনিং দেখবো, একটু গ্রাফ দেখবো, ওই যে সাই স্কোয়ারের সাথে যে গ্রাফগুলো আসবে 1s 2s অরবিটাল গুলো, সেগুলো দেখবো ওটা নেক্সট ক্লাস। দেন আমরা এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করবো, তাহলেই আমাদের ইউনিট 2 মানে অ্যাটমিক স্ট্রাকচার শেষ। যা পড়ানো হলো ইউটিউবে সমস্ত কিছু ডিটেলে ধরে ধরে পড়ানো হলো বা পড়ানো হচ্ছে, এবং ভবিষ্যতেও তাই হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি, দেখবি চ্যানেলের মধ্যে WBJER এবছরের যে পরীক্ষা হয়েছে তার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে, যাই হোক কেমিস্ট্রিটা পার্ট 1 পার্ট 2 আছে, ফিজিক্সটা সিঙ্গেলে আছে, ম্যাথামেটিক্সটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে আছে। কারণ ম্যাথামেটিক্সে কোশ্চেন অনেক বেশি, তো একটা সিঙ্গেলে কি হচ্ছে, শুধু কোশ্চেনের অ্যান্সারটা মার্ক করে দিয়ে যাওয়া হচ্ছে না কোনো সাবজেক্টেই, প্রতিটা সাবজেক্টের প্রতিটা কোশ্চেন নিয়ে ডিটেলে আলোচনা করা হচ্ছে। যেহেতু ডিটেলে আলোচনা করা হচ্ছে, একটা কোশ্চেনকে নিয়ে হয়তো ধর 5 মিনিট আলোচনা করা হচ্ছে, তাহলে টাইমটা অনেকটা লাগছে, তো সেই জন্য পার্ট করে করে করা রয়েছে। তাহলে ওখানে ডিটেল আলোচনা করা হয়েছে এই জন্যই, যারা নতুন শিখছে, যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তো ঠিক আছে, যারা নতুন শিখছে তারা ডিটেলে দেখলে বুঝতে পারবে বিষয়গুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ঠিক আছে, আর কি ধরনের কোশ্চেন আসছে তাদের জন্য একটু ডিটেলে সলভ করা লেন্দি যায় সেজন্য। যাই হোক দেখে নিবি WBGER গুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, এখানে ডিটেলে সবকিছু পড়ানো হবে। নতুন চ্যানেল, বন্ধুদের জানাস, আর প্রতিটা স্যারই যথেষ্ট কোয়ালিফাইড, ভালোভাবে পড়াবে। আচ্ছা এবার একটু বইয়ে আমি যদি একটু মার্ক করে দিই কি কি পড়তে হবে এর নেক্সট, তাহলেই হয়ে যাচ্ছে। বাকি এভাবে কিভাবে কি করতে হয়, কে এল এম এন, ওই যে SPDF G, সমস্ত কিছু এখানে বলা হয়েছে, ঠিক আছে। বেশ, সমস্ত কিছু এখানে বলা হয়েছে, এগুলো অত কিছু চাপ নেই। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে দিয়েছি, যা যা আমি বললাম তাতেই হয়ে যাবে, যে প্লাস আপ মাইনাস আপ স্পিন। কালকের ক্লাস আর কিছু আছে, এই যে S × S+1 H/2π, এগুলো নেক্সট ক্লাসের কথাতে বলবো। এই যে গ্রাফগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই গ্রাফগুলোই পরের দিনের ক্লাসে বলবো। এবার এখানে যে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয় কিভাবে, সেগুলো শেখানো হলো দ্বারা। ওই গ্রাফের কথা তো আমি আসবো পরের দিন, গ্রাফটা এই বই আগে দিয়েছে, তারপরে ছবি তুলিনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাসে একেবারে মার্ক করে দেবো। আজকের ক্লাসে যেটা দেখলি সেইখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসে, ঠিক আছে। আর এখানে যে কোশ্চেন গুলো দেখছিস, যে নিম্নলিখিত উপকক্ষকগুলির কোনো বাস্তব অস্তিত্ব নেই, 2D কি করে থাকবে? কারণ 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে অ্যাজিমুথাল কি কি থাকতে পারে? 0 1 1, মানে 2 S আর P থাকবে, D থাকতে পারে না। 3 এর আন্ডারে F কি করে থাকবে? 3 এর আন্ডার মানে কি 0 to 2, মানে 0 1 2, মানে SPD, তাহলে F কিভাবে থাকবে? এভাবে আর কি। 4S এবং 4D উপকক্ষের কোনটির উৎকেন্দ্রিতা বেশি, ওটা তো ইয়ে থেকে আসছে। দেন এই যে সেটগুলোর মধ্যে কোনটা সম্ভব নয়, এই 87 এরটা আমি একটু সলভ করিয়ে দিই। তার কারণ এই টাইপের কোশ্চেন না এন্ট্রান্সে
প্রচুরবার দেখা যায় যে এই টাইপের কোশ্চেন এন্ট্রান্সে দিচ্ছে, কোনটা সম্ভব নয়, একটু বোঝার চেষ্টা কর 87টা, এই টাইপটা ইম্পর্টেন্ট। তাহলে দেখ n ইকুয়াল টু 3 দিয়েছে, বেশ n ইকুয়াল টু 3 এর আন্ডারে কি l ইকুয়াল টু 2 হতে পারে? 0 টু n মাইনাস 1, তাহলে 0 টু 2 অবশ্যই হতে পারে। 2 এর আন্ডারে প্লাস 1 হতে পারে, কারণ প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 এরকম যাচ্ছে। স্পিন দিয়ে দিয়েছে 1, স্পিনের ভ্যালু 1 কখনো হয় না, স্পিনের ভ্যালু প্লাস হাফ আর মাইনাস হাফ হয়, তাহলে এটা সেই জন্য সম্ভব নয়। এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু 0 কি কোনোদিন সম্ভব? সম্ভব নয়। এন এর ভ্যালু যদি 5 হয়, 5 এর আন্ডারে 3 সম্ভব, 0 টু n মাইনাস 1, তাহলে 0 টু 4 3 সম্ভব, 3 এর মধ্যে 0 সম্ভব, 0 তে সম্ভব, তাহলে এটা সম্ভব, এটা এটা ঠিক আছে। এন এর ভ্যালু যদি 0 এর 1 হয়, তাহলে 0 টু n মাইনাস 1, তাহলে 0 টু 0, তাহলে শুধু 0 হয়, 0 এর আন্ডারে 0 হতে পারে মাইনাস হাফ, তাহলে এই দুটো সম্ভব, উপরে দুটো সম্ভব নয়। এরকম টাইপের কোশ্চেন বারবার দেয়, ঠিক আছে? তো আর কোশ্চেন করাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো, তখন বুঝে যাবে এইরকম টাইপের কোশ্চেন কিভাবে করতে হচ্ছে। এরকম টাইপের কোশ্চেন আজকে যে রুলগুলো শেখালাম, একটা অরবিটাল মানে 4 ধরনের কোয়ান্টাম নাম্বার কি করে বার করতে হয়, প্রিন্সিপালের আন্ডারে একটা পার্টিকুলার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে কোন অ্যাজিমুথাল গুলো ধরবে, একটা অ্যাজিমুথালের আন্ডারে কোন ম্যাগনেটিক গুলো ধরবে, সেই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করা হলো, ওগুলো করলেই হয়ে যাবে। নেক্সট ক্লাসে ওই যে বক্স গুলো দেখলাম 3 ডাইমেনশনাল স্পেসে, ওই বক্স গুলো কিভাবে ছড়িয়ে থাকে আমরা সেটা বুঝবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস। যদি কিছু ডাউট থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন কর, স্যারদের জিজ্ঞেস কর কি অসুবিধা হচ্ছে, তাহলেই হবে। ভালো করে ভিডিওগুলো দেখ, আশা করি অসুবিধা থাকবে না, অসুবিধা তারপর থাকতেই পারে, সেটা কথা নয়। স্যারদের বলবি, স্যাররা অলওয়েজ অ্যাভেলেবেল হেল্প আউট করার জন্য, ঠিক আছে? বাস, তাহলে আজকে এতটাই। নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের থিওরির লাস্ট ক্লাস করব, দেন কিছু কোশ্চেন করব, তাহলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাকলো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।